দেশে প্রতি বছর কিডনি বিকল হয়ে মারা যান অন্তত ৩০,০০০ মানুষ। ব্যয়বহুল চিকিৎসা সেবার আওতায় মাত্র ২০ থেকে ২৫% রোগী। ট্রিটমেন্ট নিলে ভালো ডাক্তার বলতেছে, কিন্তু আমি অপচারিকার কারণে 2বার নিচ্ছি। অনেক হসপিটালে তো ডায়ালিসিস ব্যবস্থা নাই, বাদে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। স্বামীর রুগী, 2টা ডায়ালিসিসে অনেক কষ্ট। যে সমস্ত কিডনি রোগীর কিডনি অকেজ হয়ে যাচ্ছে তার মাত্র আমরা 20% সেবা দিতে পারি ডায়ালিসিসের মাধ্যমে। বাকি সবাই কিন্তু মরে যাচ্ছে বিনা চিকিৎসায়। মাত্র 415 টাকায় ডায়ালিসিস সুবিধা দিতে উদ্যোগ সরকারের। এগ্রিমেন্টে হতেছে 400+ এই টাকার মধ্যে তাদেরকে আমরা ডায়ালাইসিস করি। দিবসটি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি সঞ্জনা চৌধুরী এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার সঙ্গে এএসআই ও কনস্টেবল জড়িত, 58 পুলিশ সদস্য প্রত্যাহার। রংপুর রেঞ্জের ডিআইজির প্রতিবেদন হাইকোর্টে দাখিল। ফেনীর ফুলগাজী সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে অনুপ্রবেশকারীদের হামলায় আনসার সদস্য নিহত, ম্যাজিস্ট্রেট আহত, নিখোঁজ আরও একজন। বিশ্ব ব্যাংকের টাকা খেয়ে একের পর এক পাটকল বন্ধ করে পাট খাতকে ধ্বংস করেছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। পাটজাত পণ্য মেলার উদ্বোধন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনর্তদন্ত চেয়ে বেগম জিয়ার করা আবেদন খারিজ করে দিলেন হাইকোর্ট। এবং কুমিল্লা সিটি নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেই, তবে প্রস্তুত রাখা হবে সহযোগিতার জন্য। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সিইসির বৈঠক। গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনায় 2 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি। একই সঙ্গে পুলিশ সুপার সহ 58 জন পুলিশ সদস্যকে গাইবান্ধা থেকে প্রত্যাহারের কথা জানানো হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত আদালতের দ্বৈত বেঞ্চে রংপুর রেঞ্জের ডিআইজি আজ প্রতিবেদনটি দাখিল করেন। পরে আদালত প্রতিবেদনটি নথিভুক্ত করার আদেশ দেন। প্রতিবেদনে বলা হয়, গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার সঙ্গে জেলা গোয়েন্দা শাখার এএসআই মাহবুর রহমান ও কনস্টেবল সাজ্জাদ হোসেন সরাসরি জড়িত। তবে অন্য পুলিশ সদস্যরা জড়িত সেটি নিশ্চিত হলেও তাদের চিহ্নিত করা যায়নি। এদিকে আদালতের পর্যবেক্ষণে এই ঘটনায় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করা হয়েছে। গেল বছরের 6 নভেম্বর গোবিন্দগঞ্জের রংপুরে চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিকদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এ সময় সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। 85 জনকে এর মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 85 জনের মধ্যে 58 জনকে, তার মধ্যে 54 জন ছিলেন এই রংপুর জেলায় কর্মরত পুলিশ বাহিনী, আর 4 জন ছিলেন সুন্দরগঞ্জ থানাতে কর্মরত। এই 58 জনকে অলরেডি প্রত্যাহার করা হয়েছে। এর বাইরে 14 জন ছিলেন রিজার্ভ ফোর্সের পার্ট। তাদেরও ইতিমধ্যে সেই স্ব দায়িত্ব পালন থেকে বিরত রেখে অন্যত্র বদলি করার আদেশ দেওয়া হয়েছে। ফেনীর বদরপুর সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানের সময় বাংলাদেশি মাদক ব্যবসায়ী এবং অনুপ্রবেশকারীদের হামলায় নিহত হয়েছেন এক আনসার সদস্য। নিখোঁজ রয়েছেন সুমন নামে আরও এক বাংলাদেশি নাগরিক। এই ঘটনায় আহত হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এদিকে বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের পর নিহত আনসার সদস্যের লাশ ফেরত আনা হবে বলে জানিয়েছে বিজিবি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার রাত 8:30টায় ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর সীমান্তে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার পুলিশ সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে সীমান্তের দিকে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। ধাওয়া করলে এক পর্যায়ে সীমান্তের নোম্যান্সল্যান্ডের কাছাকাছি খানাবাড়ি এলাকায় বাংলাদেশি মাদক ব্যবসায়ী সহ অনুপ্রবেশকারী প্রায় 150 জন তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ম্যাজিস্ট্রেট সহ কয়েকজন আহত হন। এক পর্যায়ে আত্মরক্ষার্থে পুলিশ ফাঁকা গুলি ছুড়লে পালিয়ে যায় তারা। এখানে একটা কোপ মারে, তারপরে এখানে একটা কোপ মারে। আমি তখন প্রায় 14 রাউন্ড রাবার বুলেট ব্ল্যাঙ্ক ফায়ার করে ওখান থেকে আমার যারা সরকারি কর্মচারী ছিলেন তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার চেষ্টা করি।
ওপাশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের উপর অতর্কিতে হামলা করে। ওরা প্রায় 150 থেকে 200 জনের মতো ছিল। এই পাশে সেফলি আসার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের সাথে আসলে আমাদের 2 জন ওনারা আমাদের সাথে নাই। 3টা জায়গায় আঘাতের চিহ্ন পাই। মোটামুটি উনি এখন আমাদের তত্ত্বাবধানে আছে। আঘাতের মাত্রা আমরা মোটামুটি এখন উনি সুস্থ আছেন। এদিকে সুমন নামে পুলিশের এক সোর্স অপহৃত হওয়ার পাশাপাশি হামলাকারীদের আঘাতে ল্যান্স নায়েক নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা। বিজিবির বরাত দিয়ে আমরা জানতে পারি যে তারা একটা মৃতদেহ দেখেছে এবং সেটি আনসারের মৃতদেহ। আরেকজন যিনি সোর্স মিসিং ছিলেন তার নাম জনক সুমন বলে আমরা জানতে পেরেছি। তো তাকেও সুস্থ এবং জীবিত অবস্থায় দেখতে পেয়েছি। এ ঘটনায় বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পর নওশের আলীর মরদেহ এবং অপহৃত ব্যক্তিকে ফেরত দেওয়ার কথা রয়েছে। দুজনের ফেরত আনার জন্য তারা সম্মত হয়েছে, আশা করি তারা আজকে চলে আসবে। সময় সংবাদ, ফেনী। কুমিল্লার চান্দিনায় আটক জেএমবি সদস্য মাহমুদুল হাসানের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমুন নাহার সুমি এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় গোয়েন্দা পুলিশ তাকে আদালতে হাজির করে। এ সময় পুলিশ হাসানের 7 দিনের রিমান্ড চাইলে তা মঞ্জুর করেন বিচারক। এছাড়া আটক আরেক জেএমবি সদস্য জসিম কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। এর আগে গতরাতে মিরসরাইয়ের জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের ঘটনায় কুমিল্লা পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে 10 জেএমবি সদস্যের নাম উল্লেখ সহ 14 জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় আটক জেএমবি সদস্য হাসান ও জসিমকে প্রধান আসামি করা হয়েছে। বুধবার র্যাব পুলিশের দিনভর অভিযানে মিরসরাইয়ের রিদওয়ান মঞ্জিলের নিচতলায় জঙ্গি আস্তানা থেকে 29টি গ্রেনেড সহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে জেএমবির গোপন আস্তানার বাড়ির মালিক পৌর বিএনপি নেতা রিদওয়ানুল হক জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ। চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, ভাড়াটিয়ার সব ধরনের তথ্য সংগ্রহ করে নিকটস্থ থানাকে অবহিত করার কথা থাকলেও বিএনপি নেতা রিদওয়ান কোনো তথ্যই দেননি। এমনকি তার বিরুদ্ধে তথ্য সরবরাহে অবহেলা করারও অভিযোগ পাওয়া গেছে। এসব কারণেই গতরাতে রিদওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। আমরা মনে করি যে বাড়িওয়ালার এটা একটা দায়িত্ব ছিল যে তার ভাড়াটিয়া কি করে বা এতদিন বেরোলো এতদিন নাই, এটা তাদের খোঁজ খবর নিয়ে। আমরা কিছুটা অভিযোগ পেয়েছি স্থানীয়ভাবে যে এই বাড়িওয়ালা এই অভিযোগ সবসময় সহায়তা এভাবে করেনি। তাই এই প্রেক্ষিতে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য এনেছি। যদি আমরা দেখি জিজ্ঞাসাবাদ করে এবং গোপন তদন্ত করে তার এ ব্যাপারে কোনো সম্পৃক্ততা বা পৃষ্ঠপোষকতা আছে, তাহলে তারে আমরা এই মামলায় অ্যারেস্ট করব। দুপুরের সময়ে আরো থাকছে, রাজধানীতে ম্যানহলে পড়ে নিহতের ঘটনায় 4 জনের শাস্তি বিধানের পরও অনেক জায়গাতেই নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলছে সংস্কার কাজ, ঘটছে দুর্ঘটনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা খেয়ে একের পর এক পাটকল বন্ধ করে পাটকে ধ্বংস করে দিয়েছিল বিএনপি। জাতীয় পাট দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে পাটকে অবহেলা করেছে স্বাধীনতা বিরোধী শক্তি। বিএনপি ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে তারা একটা চুক্তি সই করে। এই চুক্তিটা ছিল কি, তারা বাংলাদেশে পাট কলগুলি একে একে বন্ধ করে দেবে। ঠিক একই সময় ওয়ার্ল্ড ব্যাংক আবার ভারতের সাথে একটা চুক্তি করলো একই মেমোয়ারে, যে ভারতকে তারা টাকা দেবে নতুন নতুন পাটকল তৈরি করার। পার্লামেন্টে এটা আমি বক্তব্য রেখেছিলাম যে 2.5 লক্ষ বেল পাট রপ্তানি হওয়ার মতো মার্কেট যদি বিদেশে থেকে থাকে, তাহলে বাংলাদেশের পাটকল কেন বন্ধ হবে? আর ভারত কেন নতুন পাটকল করবার সুযোগ পাবে? পদ্মা সেতু নিয়ে ওই ওয়ার্ল্ড ব্যাংক বন্ধ করে দিল টাকা, মিথ্যাটা অভিযোগ দিয়ে যে সেখানে নাকি দুর্নীতি হয়েছে, যেটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। তারা অনেক প্রলোভন দিয়েছিল, এটা করলে টাকা দেবে, ওটা করলে টাকা দেবে। আমাদের এই মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ওই টাকা নেব না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রমাণ করতে না পারবা। কিছুদিন আগে আপনারা জানেন যে কানাডা কোর্ট রায় দিয়েছে, তারা প্রমাণ করতে পারে নাই ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত অভিযোগ ভুয়া বানোয়াট, এটা কোর্টের রায় বেরিয়ে এসেছে, সেখানে কিন্তু আমরা জয়ী হয়েছি।
কাজে এরা যে মাঝে মাঝে পরামর্শ দেয় সে পরামর্শ হয়ে যায় অনেক সময় আত্মঘাতী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনর্তদন্ত চেয়ে বেগম খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে দুদকের আইনজীবী জানিয়েছেন, মামলার বিচার কাজ বিলম্বিত করতে এই আবেদন করেছিলেন বেগম জিয়ার আইনজীবী। জিয়া অরফানেজ ট্রাস্টের 2,10,71,000 টাকা আত্মসাতের অভিযোগে বেগম জিয়া, তারেক রহমান সহ 6 জনের বিরুদ্ধে 2008 সালে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। তবে বেগম জিয়ার আইনজীবী দাবি জানিয়েছিলেন, এতিমের জন্য আসা টাকা কুয়েত থেকে এসেছে এবং সেই টাকা এখনো ব্যাংকে জমা আছে। যদিও মামলার এজাহারে বলা হয় টাকাগুলো সৌদি আরব থেকে এসেছে। আর এই বিষয়টি তদন্তের জন্য আবেদন জানিয়েছিলেন বেগম জিয়ার আইনজীবী। এর পরিপ্রেক্ষিতেই আদালত শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন। তারা আরো যেটা চেয়েছেন জুডিশিয়াল নোটিসে, সেটা বিচারিক আদালত জুডিশিয়াল নোটিসে নিয়েছেন শুধু ড্র্যাগ করার জন্য, মামলা যাতে নিষ্পত্তি না হয়, বিচার কার্যকে বিলম্বিত করার জন্য মামলাটা করা হয়েছে। যেহেতু এই টাকাটি কোনোভাবেই এই অ্যান্টি কারাপশনের সাথে কোনো সম্পৃক্ততা নয়, সেহেতু সত্য উদ্ঘাটনের জন্য এই টাকাটি একটা অংশ তদন্ত করা হোক। যেহেতু এইটা আইনের বিধান মোতাবেক সত্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞ আদালত সেটা করতে পারতেন, সেটা তিনি করেন নাই। তার প্রেক্ষাপটে আমরা হাইকোর্টে এসেছিলাম, হাইকোর্ট আমাদের আবেদনটি নামঞ্জুর করেছেন। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিচ্ছে বলে এই নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। কুমিল্লা সিটি নির্বাচনে এখনও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেই, তবে সহযোগিতার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হবে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার খান মোহাম্মদ নুরুল হুদা কথা বলেন। সকাল 11টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। প্রায় 2 ঘন্টার বৈঠকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন ছাড়াও গাইবান্ধা ও সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। বৈঠকে পুলিশের আইজি, র্যাবের ডিজি, বিজিবি ও আনসারের ডিজি উপস্থিত ছিলেন। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সেনাবাহিনীর প্রিন্সিপাল, স্টাফ অফিসার ও নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন। নির্বাচনী এলাকার নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন ও এলাকা ভিত্তিক নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার বিষয়টি বৈঠকে আলোচনা হয়। বৈঠক শেষে আইন শৃঙ্খলা বাহিনীকে কুমিল্লা সিটি নির্বাচনের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। কুমিল্লা নির্বাচন একটু গুরুত্বপূর্ণ বেশি, কারণ এটা কম্পিটিটিভ হবে। প্রধান রাজনৈতিক দলের সদস্য সহ তারা প্রতিযোগিতা করবে, সুতরাং এটা আমরা বিশেষ গুরুত্ব সহকারে দেখেছি। ওখানে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে প্রায় 40 জন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যা লাগবে, যা প্রয়োজন হবে, যখন যা প্রয়োজন হবে সেই পরিমাণ থাকবে। গোয়েন্দা বাহিনীর লোকজন তৎপর আছে, কোথাও কোনো যদি তাদের কাছে তথ্য উপাত্ত থাকে আমাদেরকে সেটা জানাবে এবং সেই অনুসারে আমরা ব্যবস্থা নেব। ভোটার তালিকায় লিপিবদ্ধ সব ধরনের তথ্য আলাদাভাবে 90% সঠিক থাকলেও নামের বানান, জন্ম তারিখ, পেশা ও ঠিকানার ক্ষেত্রে অনেক ভুল রয়েছে, দাবি ইলেকশন ওয়ার্কিং গ্রুপের। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটি নিজেদের করা জরিপের ফলাফল তুলে ধরে। তথ্য সংশোধন করতে নির্বাচন কমিশনকে হালনাগাদ কর্মসূচি গ্রহণ সহ বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরে সংগঠনটি। ভোটার তালিকায় যে নাম লিপিবদ্ধ করা আছে তাদের যে তথ্যগুলো আছে এটা 90% সঠিক। আর যে ভুলগুলো আছে সেগুলো নামের কিছু ভুল আছে, যেটা নামের বানানোর ক্ষেত্রে 3.4% ভুল আমরা পেয়েছি। পিতা মাতার নামের সঙ্গে আমরা ভুল পেয়েছি 7.9%, মায়ের নামের বানানোর ক্ষেত্রে ভুল পেয়েছি 7.1%, জন্ম তারিখের ক্ষেত্রে ভুল পেয়েছি 3.7%, পেশার ক্ষেত্রে এই ভুলের হার 5.8% এবং ঠিকানার ক্ষেত্রে 5.4%। ভুলগুলো আছে সেটা সংশোধন করার জন্য নির্বাচন কমিশনের উচিত একটা স্পেশাল একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কর্মচারীদের নবম ওয়েজ বোর্ডের অন্তর্ভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কসের প্রতিনিধি দলের মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এই তথ্য জানিয়েছেন। অতি দ্রুত যে কোনো সময় নবম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া সমাপ্ত হবে এবং তার কাজ শুরু করবে। এই হচ্ছে আমাদের সরকারের অবস্থান এই ক্ষেত্রে আর কি। বিকাশমান ইলেকট্রনিক মিডিয়ার কর্মচারী সাংবাদিকদের
সবার দাবি হচ্ছে এবার ওয়েজ বোর্ডের ভিতরে তাদের অন্তর্ভুক্ত করা। আমাদের তথ্য মন্ত্রণালয় ইলেকট্রনিক মিডিয়ার কর্মচারী সাংবাদিক বন্ধুদেরকে ওয়েজ বোর্ডের আওতায় নিয়ে আসার জন্য নীতিগতভাবে আমরা সম্মত, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। দেশে প্রতি বছর পুরোপুরি কিডনি বিকল হয়ে মারা যান অন্তত 30,000 মানুষ। কিডনি চিকিৎসায় বেঁচে থাকতে বেছে নিতে হয় ডায়ালাইসিস প্রক্রিয়া, কিন্তু সেটি ব্যয়বহুল হওয়ায় একসময় মৃত্যু মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না অনেকেরই। সমস্যা সমাধানে স্বাস্থ্য অধিদপ্তর বলছে আগামী 5 বছরে স্বল্প মূল্যে ডায়ালাইসিস সেবা দিতে পরিকল্পনা করছে সরকার। কিডনি দিবসে সেলিয়া সুলতানার বিশেষ রিপোর্ট। এই ডায়ালিসিস রুমের প্রায় প্রত্যেক রোগী মাসে অন্তত 8 থেকে 12 বার ডায়ালিসিস করান। জীবন মৃত্যুর মাঝামাঝি কষ্টকর এই প্রক্রিয়াটি এখন জীবনের অংশ। 3 বার নিলে ভালো, ডাক্তার বলতেছে, আমি অর্থের কারণে 2 বার নিচ্ছি। অনেক হসপিটালে তো ডায়ালিসিস ব্যবস্থা নাই, বাধ্যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। ঝিনাইদহ, যশোর, খুলনা বিভিন্ন ডিস্ট্রিক্টে হলে তাহলে ওইদিকে রোগীগুলো আর এইদিকে আসার প্রয়োজন হয় না। সপ্তাহে 2 বারই বলছে, কিডনি সমস্যা অল্প দেখে 2 বারই বলছে। প্রক্রিয়াটি যখন জীবনের শেষ পর্যন্ত চালিয়ে যেতে হয় তখন প্রতি মাসে শুধু খরচ গুনতে হয় প্রায় 20 থেকে 25,000। তাই অনেকেই একসময় পিছিয়ে যেতে বাধ্য হন, মেনে নেন মৃত্যুকে। স্বামীর রুজি, 2টা ডায়ালিসিস অনেক কষ্ট, অনেক কষ্ট। আল্লাহর কইছে, আল্লাহ তুই আমার নিয়ে যেত। কিডনি ফাউন্ডেশনের গবেষণায় দেখা যায় 18-র উপর বয়স এমন মানুষের মধ্যে প্রতি 7 থেকে 8 জনে একজন কিডনি রোগী পাওয়া যায়। প্রতি বছর 30,000 মানুষ পুরোপুরি কিডনি অকেজো হয়ে মারা যায়। যেহেতু কিডনি রোগের শুরুতে তেমন কোনো উপসর্গ দেখা যায় না, তাই বেশিরভাগ সময়ই কিডনি 85 থেকে 90 ভাগ অকেজো হয়ে গেলেই রোগীরা ডাক্তারের শরণাপন্ন হন। কিন্তু তখন কিডনি প্রতিস্থাপন বা ডায়ালিসিস ছাড়া কিছুই করা থাকে না। কিন্তু তাতেও ব্যয়বহুল এই চিকিৎসার আওতায় আসছে মাত্র 25 ভাগ রোগী। এই 25 ভাগ রোগীকেও সেবা দিতে যে ব্যবস্থাপনার প্রয়োজন তা অপ্রতুল। 25% ডায়ালিসিসের ব্যবস্থা আছে মেডিকেল কলেজে। 30 থেকে 40,000 যে সমস্ত কিডনি রোগীর কিডনি অকেজো হয়ে যাচ্ছে তার মাত্র আমরা 20% সেবা দিতে পারি ডায়ালিসিসের মাধ্যমে। বাকি সবাই কিন্তু মরে যাচ্ছে বিনা চিকিৎসায়। যেহেতু কিডনি রোগটা কোনো উপসর্গ হয় না সেহেতু এরা ডাক্তারের কাছে আসে না। কখন আমাদের কাছে আসে? যখন সিমটম শুরু হয়, তখন তার পরীক্ষা নিরীক্ষা করি, তখন দেখি যে তার কিডনির 85 ভাগ 90 ভাগ নষ্ট হয়ে গেছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ডায়ালিসিসের জন্য 54টি যন্ত্র স্থাপন করা হবে কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে 415 টাকায় ডায়ালিসিস সুবিধা পাবেন রোগীরা। পিপিপির আন্ডারেই কিডনি ইনস্টিটিউটে অলরেডি 14টা মেশিন বসে গেছে। বাকি মেশিনগুলো সেকেন্ড ফেজে বসবে চিটাগং মেডিকেল কলেজে। 31 মেশিন টেশিন বসে ওয়ার্ড সব রেডি আছে। সে এগ্রিমেন্টে হতেছে 400+ এই টাকার মধ্যে তাদেরকে আমরা ডায়ালাইসিস করি। আগামী 5 বছরে পর্যায়ক্রমে প্রতিটি বিভাগীয় হাসপাতালে 8 বেডের ডায়ালিসিস মেশিন চালু হবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এদিকে কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রাজধানীতে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এই র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম খান। এছাড়া র্যালি ও সমাবেশে কিডনি বিভাগের চিকিৎসক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কিডনি রোগীরাও অংশ নেন। র্যালি শেষে সমাবেশে অংশ নিয়ে বক্তারা বলেন, জীবনযাত্রার পরিবর্তন, খাদ্যাভ্যাস, শিশুদের কায়িক পরিশ্রম সম্পন্ন খেলাধুলার অভাব এবং ফাস্টফুডের কারণে কিডনি রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। নাশকতা, সহিংসতা, পুলিশ ও সাধারণ মানুষের ওপর আক্রমণ ও হত্যাসহ নানা কারণে আলোচিত তিস্তা নদীর তীরে গড়ে ওঠা উপজেলা গাইবান্ধার সুন্দরগঞ্জ। উপজেলার শান্তি ফিরিয়ে আনার জন্য যোগ্য মানুষকে আগামী উপনির্বাচনে জয়ী করতে চান ভোটাররা, মুছে ফেলতে চান সন্ত্রাসের জনপদের কলঙ্ক। হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন উবাইদুল ইসলাম। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপনির্বাচনে মাঠে ঘাটে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা শুরু করেছেন প্রার্থীরা। 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি ও আওয়ামী লীগের মধ্যেই লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। জাতীয় পার্টির সমর্থকরা বলছেন দলের ঘাঁটি হিসেবে পরিচিত সুন্দরগঞ্জ আসনটি তারা পুনরুদ্ধার করবেন। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন এ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তারা এমপি লিটন হত্যার বদলা নিতে চান। অতীতের যে
জাতীয় পার্টি এখানে উন্নয়ন করেছে এবং সততার সাথে কাজ করেছে। আমাদের বিশ্বাস যদি এই মানুষগুলো আমরা আবার ফিরে আসতে পারি, অসমাপ্ত উন্নয়নগুলো আমরা আবার ফিরে পাবো, সুন্দরগঞ্জ আবার শান্তির নগরী হবে। আমরা নৌকা মার্কাকে বিজয়ী করে তার খুনের বদলা নিতে চাই এবং সেই সাথে সরকারের কাছে এবং যারা ধরা পড়ছে ধৃত আসামি তাদের জন্য উচ্চতর সাজা প্রদান করা হয় সেই দাবিও জানাই। 2013 সালের 28শে ফেব্রুয়ারি সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় জামাত শিবিরের নারকীয় তাণ্ডব, 4 পুলিশ হত্যাসহ প্রগতিশীল মানুষদের উপর একের পর এক হামলার ঘটনা দেশ জুড়ে সুন্দরগঞ্জকে সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত করে। ভোটাররা বলছেন, সুন্দরগঞ্জে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করেই জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান। সুন্দরগঞ্জে শান্তি ফিরে আসে, এই এলাকায় সবাই শান্তিতে চলাফেরা করতে পারে, জনজীবনে স্বস্তি ফিরে আসে, এমন একজনকে আমরা ভোট দিব। আমরা সুন্দরগঞ্জবাসী এবারে এক হয়েছি, আমরা আমাদের এই জঙ্গিবাদ এবং নাশকতার এলাকার নাম থেকে আমরা পরিহার পেতে চাই। জাতীয় পার্টির প্রার্থী বলছেন, তিনি নির্বাচিত হলে জামাত শিবিরের সাথে মিলেমিশেই এলাকায় শান্তি ফিরিয়ে আনবেন। তবে আওয়ামী লীগ প্রার্থী জানালেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে কোনো আপোষ নেই। মাননীয় জাতীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে যারা হত্যা করেছে, এই হত্যাকারী যারা, তারা সন্ত্রাসী, তাদের কোনো দল নেই। দৃঢ়তার সঙ্গে আমি তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করব। এখানে জামাতের একটা বিশাল ভোট ব্যাংক বা সমর্থক গোষ্ঠী আছে, তাদেরকে যদি আইন শৃঙ্খলা বাহিনীর ভয় দেখিয়ে অথবা নির্যাতনের ভয় দেখিয়ে, তাহলে তারা মেইন স্ট্রিমিং হবে না। আমরা তাদেরকে মূলধারার গণতান্ত্রিক শান্তিপ্রিয় রাজনীতির মধ্যে নিয়ে আসবো। গত 31শে ডিসেম্বর সুন্দরগঞ্জের বামনডাঙ্গা মাস্টারপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে এমপি লিটন খুন হলে আসনটি শূন্য হয়। আগামী 22 মার্চ এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। 1-11 সরকার আর বর্তমান সরকারের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তারা একই এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন। আমি একটু দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে অর্থনৈতিক অগ্রগতির যে চিত্র দেখানো হচ্ছে, সে চিত্রটি সঠিক নয়। প্রশ্ন থেকে যাচ্ছে, কোন বাড়ি, একটা বাড়িতে কেউ নেই, সেই বাড়ি থেকে আপনি গ্রেনেড উদ্ধার করছেন, সেখান থেকে জঙ্গি উদ্ধার করছেন। আমরা এগুলোকে অস্বীকার করছি না বা এগুলোকে আমরা বাতিল করে দিচ্ছি না, কিন্তু আপনাকে জনগণের সামনে গ্রহণযোগ্য যুক্তি খাড়া করতে হবে এবং সঠিক সুষ্ঠু তদন্ত করে এগুলোর ব্যবস্থা নিতে হবে। রাজধানীর ম্যানহলে পড়ে শিশু জিহাদ নিহতের ঘটনায় 4 জনের শাস্তি বিধানের পরও এখনো অনেক জায়গাতেই নিরাপত্তা বেষ্টনী ছাড়াই চলছে সংস্কার কাজ। কাজ শেষে ম্যানহল খোলা রেখে চলে যায় বলেও অভিযোগ ভুক্তভোগীদের। এতে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে নগরবাসী। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর দায় চাপিয়ে তদন্ত করার কথা জানিয়েছে ঢাকা ওয়াসা। আর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানালো পুলিশ। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের কালভার্ট এলাকার এ খোলা ম্যানহোলে পড়ে যান এক বুদ্ধি প্রতিবন্ধী। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ঘটনাস্থলের খোলা ম্যানহোলে নিরাপত্তা বেষ্টনী দেয় ঢাকা ওয়াসা। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ওয়াসা ম্যানহোলটি খোলা রেখেছিল, ফলে প্রতিনিয়তই বিপাকে পড়তে হতো নগরবাসীকে। টোটাল এটা খোলা ছিল, এরকম অবস্থা থাকলে তো যে কেউই পড়তে পারে, লাইফের তো কোনো সিকিউরিটি নেই। ওইটাকে একটা ঢাকনা দিয়ে রাখলে আসলে মূলত সাধারণ জনগণের জীবন এবং নষ্ট হতো না। হ্যাঁ, আমি মনে করি আসলে এদের বিচার হওয়া উচিত। রাজধানীর বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় চলছে ওয়াসা বিদ্যুৎ, গ্যাস ও টেলিফোন লাইনের সংস্কার বা খনন কাজ। সব জায়গার চিত্র একই, কোথাও দেখা মেলেনি নিরাপত্তা বেষ্টনীর। রাজধানীর বিভিন্ন সড়কে গ্যাস, বিদ্যুৎ এবং ওয়াসার মতো প্রতিষ্ঠানের সংস্কার কাজ করার সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হরহামেশাই ঘটছে মৃত্যুর মতো ঘটনা। ওয়াসা এই ঘটনার দায়ভার ঠিকাদার প্রতিষ্ঠানের উপর চাপিয়ে বলছে, এসব ঘটনায় তদন্ত করা হচ্ছে। প্রথমত হচ্ছে যে ওয়াসা কোনো অবস্থাতেই দায় এড়াবে না, এই কাজগুলো সমস্তটাই করে কোনো না কোনো কন্ট্রাক্টর। কাজেই তার দায়িত্বটাকে অবশ্যই নিরূপণ করতে হবে এবং আমরা তদন্ত কমিটি দুটো করেছি।
এটাকে নিরূপণ করার জন্য। তবে ঢাকা ওয়াসার সাবেক এই চেয়ারম্যান মনে করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ তদারকি করা ওয়াসার দায়িত্বেরই অন্তর্ভুক্ত। কোনোভাবেই প্রতিষ্ঠানটি তার দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। কাজটা যেহেতু ওয়াসার কাজে অসার দায়বদ্ধতা সেখানে আছে এবং সেফটি সিকিউরিটি অবশ্যই কন্ট্রাক্টর করতে হবে। কন্ট্রাক্টর যদি না নিয়ে থাকে তাহলে কন্ট্রাক্টরকে কাজ করতে কেন দেওয়া হলো ওখানে? তাহলে তো কাজটা অসা বন্ধ করতে দিতে পারত। আর অভিযোগ পেলে আইনি ব্যবস্থার আশ্বাস পুলিশের। তারা আসলে তাদের কাছ থেকে তারা যদি অভিযোগ দেয় বা অভিযোগ নাও দেয়, আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার আমরা সেটা নেব। এর আগে রাজধানীর শাহজাহানপুরে খোলা পাইপে পড়ে মারা যায় 4 বছরের শিশু জিহাদ। এই ঘটনায় 4 জনের সাজা হলেও টনক নড়েনি পানি সরবরাহকারী এই প্রতিষ্ঠানটির। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। গেল টেস্টে শ্রীলঙ্কার 494 রানের জবাবে ব্যাট করছে বাংলাদেশ। মুশফিক মিরাজের ব্যাটিং দৃঢ়তায় ফলো অন এড়ানোর চেষ্টা টাইগারদের। গাজীপুরের সাইনবোর্ড এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 5 জন আহত হন। পুলিশ ও শ্রমিকরা জানান, বকেয়া বেতন পরিশোধ না করে গতরাতে ইস্ট ওয়েস্ট গ্রুপের রোমানা ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানা বন্ধ করে দেন কর্তৃপক্ষ। আজ সকাল 8টার দিকে কাজে যোগ দিতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। ঘটনার এক পর্যায়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে এসে শ্রমিকদের সড়ক অবরোধ তুলে নিতে অনুরোধ করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও লাঠিচার্জ করে পুলিশ। সমস্যার সমাধানের আশ্বাস দিলে প্রায় 1.5 ঘন্টা পর সকাল 9:30টার দিকে সড়ক অবরোধ তুলে নেন শ্রমিকরা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। প্রতারণা মামলায় সিলেটের শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো এই আদেশ দেন। এর আগে সকালে শিল্পপতি রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইকে আদালতে হাজির করা হয়। মামলার বিবরণে জানা যায়, রাগিব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে তারাপুর চা বাগানের ভূমি আত্মসাতের মামলার চার্জশিট দাখিলের আগে গত বছরের 10ই আগস্ট সপরিবারে ভারতে পালিয়ে যান। পলাতক অবস্থায় তাদের মালিকানাধীন দৈনিক সিলেটের ডাক পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করায় গত বছরের 8 সেপ্টেম্বর সুনামগঞ্জের ছাতক প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন তালুকদার বাদী হয়ে একটি প্রতারণা মামলা করেন। সেই মামলার রায় দেয়া হলো আজ। এছাড়া চলতি বছরের 2রা ফেব্রুয়ারি ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে তারাপুর চা বাগানের সম্পত্তি আত্মসাতের মামলায় রাগিব আলী ও তার ছেলেকে 14 বছর করে কারাদণ্ড দেন আদালত। মাননীয় আদালত এই মামলার এই দণ্ডবিধি 417 ধারায় এই উক্ত আসামিদেরকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 মাসের কারাদণ্ড প্রদান করেছেন। আমরা এই রায়ের সংক্ষুব্ধ। আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব এবং সেখানে আমরা ন্যায় বিচার পাবো বলে আমরা বিশ্বাস করি। রাজশাহীর দুর্গাপুরে ছাগল চুরির অভিযোগে 2 ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় ঝালুকা ইউনিয়নের 2 মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে নির্যাতিত এক ছাত্রের বাবা দুর্গাপুর থানায় 6 জনকে আসামি করে মামলা করেন। পরে আন্দুয়া গ্রাম থেকে আব্দুল লতিফ ও মোতালেব হোসেন নামে ঝালুকা ইউনিয়নের 2 জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়। স্থানীয়রা জানান, গতকাল ভোরে আমগাছি সাহারা বানু উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর 2 ছাত্র ছাগল চুরি করে বিক্রির উদ্দেশ্যে হরিয়ান বাজারে নিয়ে যাচ্ছিল। পথে তাদের 2 জনকে ধরে নিয়ে যায় গ্রামবাসী। এরপর সালিশি বৈঠকে তাদের গাছের সঙ্গে বেঁধে পেটায় স্থানীয় জনপ্রতিনিধিরা। পরিবারের কাছ থেকে 16,000 টাকা জরিমানা আদায়ের পর 2 জনকে ছেড়ে দেওয়া হয়। এদিকে মোবাইল কেনার টাকা সংগ্রহের জন্য স্থানীয় একজনের বাড়ি থেকে ছাগল চুরির কথা স্বীকার করেছে নির্যাতনের শিকার 2 শিক্ষার্থী। আন্দোয়ায় 2 জন শিশুকে কিশোর আর কি তাদেরকে মারপিট করা হয়েছিল। এই বিষয়ে একজন ভিকটিমের বাবা সে এসে আমাদের কাছে অভিযোগ করলে থানায় মামলা হয়েছে এবং 2 জন
আটক হয়েছে। একজন হলো মির্জা আব্দুল লতিফ আর একজন হলো মোতালেব হোসেন। এই মামলা তদন্ত চলমান আছে। ঘুরতে ফিরতে গিয়ে আমাদের সব টাকা নিয়ে নেয়। আমার ফোন ছিল, ফোনটাও নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পর বাসায় আমরা রাত্রে চলে আসি। আসার পরে এখন ফোন ওর কাছে ফোন দিই, তখন ফোনে বলে যে তোর ফোন পাবি, 2500 টাকা লাগবে। এখন এই ভয়ে আমরা ধরেন আমার আব্বাকে বলতে পারিনি বিষয়টা, এর জন্য আমরা ছাগলটা নিয়ে যাই। পানির সংকট মোকাবিলায় বৃষ্টির পানি সংরক্ষণ করতে হবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে বলেও মন্তব্য করেন তারা। সকালে রাজধানীর এক হোটেলে আয়োজিত রেইন ওয়াটার হারভেস্টিং সম্মেলনে পানি সংরক্ষণ বিষয়ক নতুন ধারণা, প্রযুক্তিগত সম্ভাবনা, কার্যক্রম ও অভিজ্ঞতা তুলে ধরা হয়। সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত H.E. জোহান ফ্রিসেল সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন, বৃষ্টির পানি একদিকে বিশুদ্ধ পানির চাহিদা পূরণের পাশাপাশি পানির সংকট নিরসন করে। প্রযুক্তির ব্যবহার জেনে সহজে বৃষ্টির পানি সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার পরামর্শ দেন তারা। Conservation during surplus period through the groundwater research has been given priority in this act. গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম সন্দেহভাজন এবং জেএমবি নেতা মোহাম্মদ ইদ্রিসকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। দ্য টেলিগ্রাফ কলকাতা পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে। দিল্লি পুলিশের বিশেষ শাখার দেয়া তথ্য অনুযায়ী কলকাতা পুলিশের একটি দল বড় বাজার এলাকা থেকে ইদ্রিসকে গ্রেফতার করে। বুধবার টেলিগ্রাফ জানায়, কলকাতা ও হায়দ্রাবাদে অবস্থান করে রোহিঙ্গাদের জন্য জনসমর্থন আদায়ে কাজ করছিলেন ইদ্রিস। এমন তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশ অভিযান চালিয়ে চলতি সপ্তাহের শুরুতেই তাকে গ্রেফতার করে। প্রতিবেদনে আরও বলা হয়, গুলশান হামলায় ইদ্রিস প্রত্যক্ষভাবে জড়িত ছিল। ওই ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ এড়িয়ে তিনি ভারতে ঢুকে পড়েন। ভারতীয় গোয়েন্দাদের ধারণা, 2014 সালের 23 ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পালিয়ে যাওয়া জঙ্গি সালাউদ্দিন ওরফে স্থানীয় ভারতে লুকিয়ে আছে। গত বছরের 1 জুলাই হোলি আর্টিজানে জঙ্গি হামলায় 18 বিদেশি নাগরিক সহ 22 জন নিহত হন। দক্ষিণ কোরিয়ায় থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরোধিতা করে বিক্ষোভ করেছে দেশটির সাধারণ মানুষ। তাদের দাবি, আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি নষ্ট করবে থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন। ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রয়োজনীয় সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকে এসে পৌঁছেছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর এমন ঘোষণার পরদিন বুধবার উত্তর গিয়ংসাং প্রদেশের পিস স্কয়ারে বিক্ষোভ করে শত শত দক্ষিণ কোরীয়। বিক্ষোভকারীদের অভিযোগ, থার্ড মোতায়েন যুক্তরাষ্ট্রের রণকৌশল ছাড়া কিছুই না। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জেরে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র নিরাপত্তার কথা বলে থার্ড মোতায়েন প্রক্রিয়া শুরু হয়েছে। শুরু থেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে চীন। নিউ ইয়র্কে এ ডে উইদাউট এ উমেন নামের ধর্মঘট কর্মসূচি থেকে 13 নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ম্যানহাটনে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক নারী দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পের নারী বৈষম্য এবং অভিবাসন বিরোধী নীতির বিরুদ্ধে এই কর্মসূচির ডাক দেয় বিভিন্ন নারী, শ্রমিক, নাগরিক ও মানবাধিকার সংগঠন। একই সঙ্গে এতে নারী পুরুষ সমান বেতন ও নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করারও দাবি জানানো হয়। টিএম মামুনের ছবি নিয়ে নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলো রিপোর্ট। বুধবার ধর্মঘট কর্মসূচি উপলক্ষে ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্কে জড়ো হন বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার নারী। এ সময় পরিকল্পিত পরিবার, নারী পুরুষ সমমজুরি, উন্নত স্বাস্থ্যসেবা এবং অভিবাসীদের অধিকার প্রতিষ্ঠা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। আমরা চাচ্ছি এখানে যারা হলো ওয়ার্কিং ক্লাস, যারা প্রত্যেক দিন কাজে যায়, প্রত্যেক দিন অ্যাবিউজ পাচ্ছে, প্রত্যেক দিন ওরা এই পুরা সিটি, পুরা দেশ চালাইতেছে, ওদেরকে সম্মান দেওয়ার জন্য আজকে এই স্ট্রাইক করা হচ্ছে। আমি এই কর্মসূচিতে অংশ নিতে পেরে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করছি। আমি ক্লাসে না গিয়ে এখানে এসেছি, কিন্তু অনেকেই ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি। বিক্ষোভ সমাবেশের এক পর্যায়ে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে থেকে বেশ কয়েকজন নারী সংগঠককে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ। একই সঙ্গে সমাবেশের স্থল ছেড়ে যেতেও বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানানো হয়।
বিক্ষোভকারীরা জানান, ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা। প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম থেকেই নারীদের প্রতি বিদ্বেষমূলক আচরণ করছে বলেও সমাবেশে অভিযোগ করেন অনেকে। আমার নাম হাবিবা। আমি নারী পুরুষ সম অধিকারে বিশ্বাস করি বলেই এ সমাবেশে যোগ দিয়েছি। আমাদের সবারই উচিত নারীদের অধিকার রক্ষায় এগিয়ে আসা। আমার নাম নূর নিসা। আমি একজন মুসলিম এবং অভিবাসীর সন্তান, আর এ কারণেই এদেশে মুসলমানদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ জানাতে এখানে এসেছি। এদিকে নিউ ইয়র্ক সিটি হলে ওমেন ককাসও কর্মবিরতির সমর্থনে বাইরে বেরিয়ে এসে যোগ দেয় বিক্ষোভ সমাবেশে। নিউ ইয়র্ক ছাড়াও ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে কর্মবিরতি পালন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এদিন জাতিসংঘ সদর দপ্তরেও নারী দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করা হয়। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। গলে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে অধিনায়ক মুশফিকুর রহিম ও মেহেদী মিরাজের ব্যাটিংয়ে চড়ে ফলন এড়িয়েছেন সফরকারী বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 7 উইকেটে 298 রান। শ্রীলঙ্কার চেয়ে 361 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে ব্যাট করতে নামে বাংলাদেশ। দিনের শুরুতেই লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে সফরকারীরা। আগের দিনের 66 রানের সঙ্গে এদিন মাত্র 5 রান যোগ করে লাকমলের বলে কুমারার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সৌম্য। এরপর খেলতে নেমে আসার প্রতিদান দিতে ব্যর্থ সাকিবও। অনেকটা টি-20 স্টাইলে খেলে 19 বলে 23 রান করে আউট হন টেস্টের বিশ্বসেরা এই অলরাউন্ডার। এরপর আরেক প্রান্ত আগলে রাখা মুশফিকের সঙ্গে যোগ দেন মিস্টার ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ রিয়াদ। তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনিও। দলীয় 184 রানে মাত্র 8 রান করে কুমারার বলে বোল্ড হয়ে ফেরেন তিনিও। এরপর খেলতে নেমে ব্যক্তিগত 5 রানে হেরাথের বলে ফেরেন লিটন দাসও। এরপর মেহেদী মিরাজকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান মুশফিক, আর তাতেই ফলো অন এড়ায় বাংলাদেশ। এরই মধ্যে ক্যারিয়ারের 16তম 50 তুলে নিয়েছেন টাইগার অধিনায়ক। তবে দলীয় 298 রানে ব্যক্তিগত 41 রানে ফিরে যান মেহেদী মিরাজ। এই মুহূর্তে শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার SM ইকবাল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকবাল, আসলে প্রথম সেশনে ব্যর্থতার পর বাংলাদেশের দ্বিতীয় সেশনে ব্যাটিংটা যেমন হওয়া উচিত ছিল মোটামুটি সেই পথেই কিন্তু এগোচ্ছিল বাংলাদেশ। তবে দুর্ভাগ্যবশত কিছুক্ষণ আগেই মিরাজ যে আউট হয়ে গেলেন, এটা বলা যেতে পারে যে একটা ধাক্কাই খেলো বাংলাদেশ। কারণ হচ্ছে প্রথম সেশনে ব্যর্থতার পর বাংলাদেশ দ্বিতীয় সেশনে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, 100 রানের উপরের যে পার্টনারশিপটি করেছিল বাংলাদেশ, তাতে শুধুমাত্র যে টাইগাররা ফলো নিয়ে অ্যাভয়েড করেছে সেটা বলা যাবে না। পাশাপাশি যে ইনিংসটাকে যে আরো টেনে লম্বা করেছে এবং শ্রীলঙ্কাকে যে দ্বিতীয় ইনিংসে তাদের যে ব্যাটিংয়ে পাঠাতে বাধ্য করবে সবকিছুই কিন্তু হয়েছিল। তবে যাই হোক, দুর্ভাগ্যই বলা চলে। কিছুক্ষণ আগে মিরাজ আউট হয়ে গেলেন, তার আগে অবশ্য কাজের কাজ তিনিও করে গিয়েছেন। অধিনায়ক মুশফিকুর রহিমের কৃতিত্ব এক্ষেত্রে দিতেই হয়। কেন তাকে মোস্ট ডিপেন্ডেবল বলা হয় সেটি কিন্তু আবারও প্রমাণ করে দেখালেন। যখন বাংলাদেশ ঠুকছিল ঠিক সেই সময় কিন্তু তিনি নেতৃত্ব দিলেন দলের, এবং মোটামুটি সামনে থেকেই নেতৃত্ব দিলেন। যার যোগ্য সঙ্গী ছিলেন হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তারা যে পার্টনারশিপটি করলেন 7ম উইকেট জুটিতে, যেটি শ্রীলঙ্কার মাটিতে কিন্তু একটি রেকর্ড। 7ম উইকেট জুটিতে বাংলাদেশের সবচেয়ে বড় পার্টনারশিপ হয়েছে তাদের মধ্য দিয়ে। তো এই মুহূর্তে কিন্তু আসলে বাংলাদেশের লিডটা, বাংলাদেশ যে পিছিয়ে আছে অর্থাৎ শ্রীলঙ্কার যে লিড, তাদের কিন্তু এখনো প্রায় 190 বা তার চেয়ে কিছুটা বেশি লিডে আছে শ্রীলঙ্কা। এবং বাংলাদেশের এখন লক্ষ্যটা হবে যে এই লিডটাকে আসলে যত কমানো যায়। এখন বলতে গেলে আসলে ওইভাবেই কোনো স্বীকৃত ব্যাটসম্যান কিন্তু এখন নেই। তাসকিন আহমেদ আছেন, তারপর আদার্স যে শুভাশিস রয় আছে তিনি কিছুটা ব্যাট করতে পারেন, এবং মুস্তাফিজুর রহমানের কথা আসলে তাদের উপর কোনো ভরসা রাখাটা ঠিক হবে না, কারণ তারা কেউই স্বীকৃত ব্যাটসম্যান নয়। তবে মুশফিক যে কাজটি এতক্ষণ করছিলেন, এবং আশা করা যায় যে তার সাথে যদি আরো ছোট ছোট কিছু পার্টনারশিপ যদি তৈরি হতে পারে, সেক্ষেত্রে বলা যেতে পারে যে বাংলাদেশের যে লিডটা যে শ্রীলঙ্কা যতটা বেশি নিতে পারতো সেটা তারা নিতে পারবে না। অর্থাৎ বাংলাদেশ কিন্তু খুব কাছাকাছি চলে যাবে। এটা কিছুক্ষণ পর হচ্ছে কিছুক্ষণ পর তৃতীয় সেশনে খেলা শুরু হবে। তার আগে দ্বিতীয় সেশনটা বাংলাদেশ কিভাবে পার করে সেটি হচ্ছে দেখার বিষয়। মূলত বাংলাদেশকে এই টেস্ট বাঁচাতে হলে বা
কিছু করতে গেলে তাহলে বাংলাদেশকে আরো পিছিয়ে থাকতে হবে। দর্শক, আরো কিছুক্ষণ আগে বাংলাদেশের আরো একটি উইকেটের পতন হয়েছে, অর্থাৎ তাসকিন আহমেদ কিন্তু আউট হয়ে গিয়েছেন। যেটি আমি একটু আগেই বলছিলাম যে তাসকিন আহমেদ, তারপর শুভাশিস রয় বা মুস্তাফিজুর রহমান যারা আছেন তাদের উপরে কিন্তু আসলে এভাবে ভরসা করাটা ঠিক হবে না বা উচিত হবে না, কারণ হচ্ছে তারা শুধুমাত্রই স্পেশালিস্ট বোলার হিসেবে এই টেস্টে খেলছেন। তো সেই ক্ষেত্রে মুশফিকের উপর চাপটা কিন্তু বেড়ে গেল এবং আসলে চাপটা বলতে গেলে বাংলাদেশ গোটা দলের উপরে বেড়ে গেল। দেখা যাক এখন মুশফিক আবার যদি লোয়ার অর্ডার অর্থাৎ টেলেন্ডার যারা আছে তাদের সাথে যদি ছোট ছোট কিছু পার্টনারশিপ হয়, সেক্ষেত্রে যতটা সম্ভব লিডটা কমানো বাংলাদেশের এইটাই হবে টার্গেট। তো মোটামুটি ঐশী, এই ছিল এখনকার মতো সবশেষ। দর্শক, শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার এসএম ইকবাল। দুপুরের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দেওয়ার সঙ্গে এএসআই ও কনস্টেবল জড়িত, 58 পুলিশ সদস্য প্রত্যাহার। রংপুর রেঞ্জের ডিআইজির প্রতিবেদন হাইকোর্টে দাখিল। ফেনীর ফুলগাজী সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধী অভিযানে অনুপ্রবেশকারীদের হামলায় আনসার সদস্য নিহত, ম্যাজিস্ট্রেট আহত, আরও একজনকে অপহরণ। বিশ্বব্যাংকের টাকা খেয়ে একের পর এক পাটকল বন্ধ করে পাট খাতকে ধ্বংস করেছিল বিএনপি, বললেন প্রধানমন্ত্রী। পাটজাত পণ্য মেলার উদ্বোধন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনর্তদন্ত চেয়ে বেগম জিয়ার করা আবেদন খারিজ করে দিলেন হাইকোর্ট। এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেই, তবে প্রস্তুত রাখা হবে সহযোগিতার জন্য। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সিইসির বৈঠক। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গেই থাকুন সময়।